প্রিয় কারিগরি শাখার দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের প্রি টেস্ট পরীক্ষার চূড়ান্ত সাজেশন ক্লাসে। আজকের ক্লাসে আমি তোমাদের প্রি টেস্ট পরীক্ষার চূড়ান্ত সাজেশন প্রদান করব এবং যারা এ প্লাস প্রত্যাশা করতেছো, যাদের টার্গেট হচ্ছে এ প্লাস, তো তারা অবশ্যই এই সাজেশনটি ফলো করবা। তো এই সাজেশন ফলো করে তোমার পরীক্ষায় কিন্তু তুমি কমন পেয়ে যাবা। তো চলো শুরু করি। সবাই ভিডিওর শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো এবং সাথে সাথে নোট করে রাখো, তাহলে আশা করি তোমার পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে। তো চলো শুরু করি প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো অনুশীলনী 5.1 ও 5.2 এর কয়টা অঙ্ক দেওয়া আছে। এখানে 1 2 3 4, এখানে মোট 10টা অঙ্ক দেওয়া আছে। 5.1 ও 5.2 এর মোট 10টি অঙ্ক দেওয়া আছে। 1 নম্বর অঙ্ক দেখো সমাধান করো, তারপরেরটাও সমাধানের অঙ্ক, 3 নম্বরের অঙ্কটাও সমাধানের অঙ্ক, 4 নম্বরের অঙ্কটা হচ্ছে সমাধানের অঙ্ক এবং 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর এগুলো হচ্ছে লিখিত অঙ্ক। তো এই 10টি অঙ্ক করলেই তোমার এখান থেকে কমন চলে আসবে। তো এই 5.1 এবং 5.2 এর এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা অঙ্ক তোমরা করবা। আমি একটু স্ক্রিনে স্থির করে রাখলাম যাতে করে তোমরা স্ক্রিনশট নিতে পারো। এরপরে দেখো পরের চ্যাপ্টারটা একটু দেখি। অনুশীলনী 11.1 অনুশীলনী 11.1 এর এই পৃষ্ঠায় আছে মোট 4টা অঙ্ক দেওয়া আছে। দেখো 1 নম্বরে আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল 5:2। তারপরে বলা আছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। 2 নম্বর প্রশ্নটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস c হোল স্কয়ার হলে প্রমাণ করো যে abc ক্রমিক সমানুপাতি। এরপরে 3 নম্বর অঙ্কটি দেখো, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। বর্তমানে কার বয়স কত। 4 নম্বর প্রশ্নটি দেখো, a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই a মাইনাস b প্লাস c ইকুয়াল টু a ইন্টু a প্লাস b হলে প্রমাণ করো যে abc ক্রমিক সমানুপাতিক। তো এটা হচ্ছে 11.1 এর অঙ্ক। 11.1 এর আরো কিছু অঙ্ক আছে, একটু লক্ষ্য করো সবাই। 11.1 এর 5 নম্বর অঙ্ক দেখো। 11.1 এর 5 নম্বর অঙ্কে দেওয়া আছে a:b ইকুয়াল টু b:c হলে প্রমাণ করো যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তারপরে 6 নম্বর অঙ্ক দেখো। 6 নম্বরে আছে √1 প্লাস x প্লাস √1 মাইনাস x ডিভাইডেড বাই √1 প্লাস x মাইনাস √1 মাইনাস x ইকুয়াল টু p। প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস 2p বাই x প্লাস 1 সমান 0। তারপরে দেখো 7 নম্বরে আছে একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্য অনুপাত 3:5:7 হলে প্রমাণ করো যে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। এরপরে দেখো 8 নম্বর অঙ্ক দেওয়া আছে, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। 10 নম্বর 8 এর পরে 10 একটু মিসিং আছে, টাইপিং মিস্টেক, এটা 8 এর পরে 9 নম্বর হবে। একটি জমির ক্ষেত্রফল 432 বর্গ মিটার, ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত। 11 নম্বর অঙ্ক দেখো, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম, কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ। 12 3 জন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত 3:2 5:4 এবং 6:5 হলে কে কয়টি মাছ পেল। এই 12টি অঙ্ক 11.1 এর দেওয়া আছে। মোট 11.1 এর এই মোট 12টি অঙ্ক আছে। আমি একটু স্ক্রিন স্থির করে রাখলাম, তোমরা স্ক্রিনশট নিতে পারো। তো এখানে 5 থেকে 12 দেওয়া আছে এবং আগের পৃষ্ঠায় দেওয়া আছে 1 থেকে 4। 11.1 এর অঙ্ক এই কটা সব কয়টাই করবা। তারপর দেখো 11.2 এ আর গুণন পদ্ধতিতে সমাধান করো। তারপরে আছে অপূর্ণায়ন পদ্ধতিতে সমাধান করো। তারপরে আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তো এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অঙ্ক হচ্ছে আর গুণন পদ্ধতিতে, 4 এবং 5 নম্বর অঙ্ক হচ্ছে অপূর্ণায়ন পদ্ধতিতে, 6 এবং 7 নম্বর অঙ্ক হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর 8 নম্বর অঙ্কটি দেখো,
একটা লিখিত অঙ্ক দেওয়া আছে। কত এটা? অধ্যায়টা হচ্ছে 11.2। 11.2 এর 8 নম্বর অঙ্ক হচ্ছে, একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় 5 কিলোমিটার। নৌকার স্রোতের বেগ নির্ণয় করো। 9, মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স কত? এই অঙ্কটি তোমার এইখানে মোট 9টা অঙ্ক আছে 11.2 এ, আর 11.1 এ আছে মোটামুটি 12টা অঙ্ক দেওয়া আছে। এরপরে দেখো 13.1, 13.1 এর করবা। এখানে এই পৃষ্ঠায় দেওয়া আছে 5টা অঙ্ক। তো এই পৃষ্ঠার 5টা অঙ্ক কি কি আমরা একটু দেখি। 13.1 এর এই পৃষ্ঠার 5টা অঙ্ক একটু দেখাই। যে এখানে দেখো 1 নম্বরে আছে 4 + 7 + 10 + 13 + ... ধারাটির কোণপথ 301। 2 নম্বর অঙ্কটি আছে 29 + 25 + 21 + ... -23 = কত। তারপরে দেখো কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। তারপরে দেখো কোন সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে m + n-তম পদ কত। 5 নম্বর আছে 9 + 7 + 5 ... ধারাটির এখানে দেখো খেয়াল করো, ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান কত। এই অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে দেখো পরের আছে 13, তাইলে তুমি 13.1 এ কিন্তু মোট 5টা অঙ্ক দেওয়া আছে। 13.1 এ মোট 5টি অঙ্ক। এরপরে দেখো 13.1 এর আরো অঙ্ক থাকতে পারে, একটু দেখে নিচ্ছি। 13.1 এর আরো কিছু অঙ্ক আছে এখানে। 13.1 এর একটু লক্ষ্য করি। এখানে দেখো 7 নম্বর অঙ্কটিতে এখানে একটু কেটে গেছে হয়তো। এখানে আছে একটা সংখ্যা দেওয়া আছে, একটু বই থেকে মিলিয়ে নেবা। x + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x y এর মান নির্ণয় করো। এখানে 6 পরে 7 নম্বর অঙ্ক আছে log 2 + log 4 + log 8 + ... ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। 8 নম্বরে আছে 1/√2 - 1 √2 ধারাটির কোন পথে 8√2 এটা। 9 নম্বরে আছে 128 + 64 + 32 ... ধারাটির কোন পথ 2 এর 1। তারপরে 10 নম্বরে 2 + 4 + 8 + 16 ... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত। এই 10 নম্বর অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় আসছে। তো 10 নম্বর অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সবগুলো অঙ্কই গুরুত্বপূর্ণ, 10 নম্বর অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 11 নম্বর 1 + হাফ + 4 এর 1, তারপরে +... ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি কত। এই 11টা অঙ্ক দেওয়া আছে 13.1 থেকে। সমান্তর ধারা গুণোত্তর ধারা মোট 11টা অঙ্ক দেওয়া আছে। তো এই 11টা অঙ্ক তোমরা করবা। 13.1 এর ওই প্রথম পৃষ্ঠায় ছিল 5টা অঙ্ক, আর বাকি এখানে আছে আরো 7টা অঙ্ক। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমি একটু তোমাদের পরিমিতি অংশটা একটু দেখাবো। পরিমিতি থেকে তোমাদের কিছু অঙ্ক করতে হবে। গ বিভাগে যেটা পরিমিতি থাকে, পরিমিতিতে দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। 2 নম্বরে আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল একটু লক্ষ্য করবা। এর ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তারপর 3 নম্বর অঙ্কটা হচ্ছে 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইয়ের গোড়া দেওয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তারপরে 4 নম্বর অঙ্ক একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটি 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। 6 নম্বর হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এটা ক্ষেত্রফল হচ্ছে, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। এই পৃষ্ঠায় আছে 6টা অঙ্ক, এই 6টা অঙ্কও করবা। এরপরে পরিমিতিতে আরো অঙ্ক আছে। দেখো 7 নম্বর অঙ্ক আছে একটি বর্গাকার মাঠের বাইরের চারদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো।
এরপরে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এরপরে দেখো 9 নম্বর অঙ্ক আছে, যেহেতু পরিমিতিতে কিন্তু 4টা চ্যাপ্টার 16.1, 16.2, 16.3, 16.4, এই জন্য অঙ্ক সংখ্যা একটু বেশি। তারপরে 9 নম্বরে আছে দেখো, একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 4/3 অংশ এবং ক্ষেত্রফল হচ্ছে 363 বর্গমিটার, ক্ষেত্রটির ভূমি এবং উচ্চতা নির্ণয় করো। এরপরে 10 নম্বর অঙ্ক আছে দেখো, একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের এখান থেকে একটু লক্ষ্য করো, সামান্তরিকের ক্ষেত্রফল কি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। 11 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো, এখানে 11 নম্বর অঙ্ক আছে, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। 12 নম্বর অঙ্ক আছে দেখো, কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 82 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করে। এবং 13 নম্বরে আছে দেখো, একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত। এই মোটামুটি 13টা অঙ্ক আছে। এরপরে আরো অঙ্ক আছে, আরো 4টা অঙ্ক আছে। যেহেতু তোমাদের টার্গেট হচ্ছে A+, তো তোমরা কোনোভাবে রিস্ক নিবা না। 14 নম্বরে আছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। 15 নম্বরে আছে, একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 150 ঘন সেন্টিমিটার, বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। 16 নম্বর, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে। এই 17টা অঙ্ক আছে পরিমিতিতে, কারণ পরিমিতিতে 4টা চ্যাপ্টার 16.1 থেকে 16.4, এই জন্য অঙ্ক সংখ্যা একটু বেশি। যেহেতু অঙ্ক সংখ্যা বেশি, কারণ হচ্ছে কি, তোমাদের তো ম্যাক্সিমাম স্টুডেন্টের টার্গেট হচ্ছে A+, পেতে হলে আমরা কোনোভাবে রিস্ক নেব না। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে কি অঙ্ক আছে একটু দেখি। জ্যামিতি একটু লক্ষ্য করো, জ্যামিতিতে কি আছে, জ্যামিতি অংশে দেখো, এখানে তোমাদের উপপাদ্য আছে। উপপাদ্য হচ্ছে বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তারপরে দেখো, বৃত্তের ব্যাসী বৃহত্তম জ্যা। তারপর হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তারপর আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 5 নম্বর আছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। তারপরে অথবা দেওয়া আছে, কেন্দ্রস্থ বৃত্তের এবি ও সিডি যা দুটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে প্রমাণ করো যে কোণ এওডি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু 2 সমকোণ। 6 নম্বর আছে, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তারপরে দেখো, দুটি বৃত্ত পরস্পর স্পর্শক হলে কেন্দ্র এবং স্পর্শ বিন্দু সমরেখা হবে। তারপর 8 নম্বর, ও কেন্দ্রবিশিষ্ট এবিসিডি বৃত্তে কোণ এডিবি প্লাস কোণ এবিডিসি ইকুয়াল টু 1 সমকোণ। প্রমাণ করো যে এও এবং সি একই সরলরেখায় অবস্থিত। এখানে সম্পাদ্য দেওয়া আছে, কোন ত্রিভুজের পরিবৃত্ত আঁকো, কোন ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো। 3 নম্বর আছে, বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। 4 নম্বর আছে, বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। 5 নম্বর, এমন একটি সামান্তরিক আঁকো যার কোন নির্দিষ্ট কোণের সমান এবং সীমাবদ্ধ ক্ষেত্র নির্দিষ্ট ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখানে পরিসংখ্যান একটু লক্ষ্য করো, পরিসংখ্যানের অঙ্ক আছে মোটামুটি 3-4টা অঙ্ক আছে, 3টা অঙ্ক দেওয়া আছে। তো পরিসংখ্যানে 1 নম্বর অঙ্ক আছে, 10ম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। এখানে প্রচুরক নির্ণয় করতে হবে, শ্রেণীবৃত্তি ও গণসংখ্যা দেওয়া আছে, এখান থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। 2 নম্বর অঙ্কে আছে দেখো, নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো। অর্থাৎ এখানে শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, শ্রেণীবৃত্তি গণসংখ্যা দেওয়া থাকলে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে হবে। তা তোমরা আশা করি সবাই এগুলো করবা। তারপরে 3 নম্বর অঙ্ক আছে, সর্বশেষ অঙ্ক পরিসংখ্যানের। 10ম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজন দেওয়া হলো, সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তাহলে 3 টাইপের অঙ্ক, একটা হচ্ছে প্রচুরক নির্ণয় করো, আর একটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো, এবং সবশেষের অঙ্কটি হচ্ছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তো সারণী থেকে মধ্যক নির্ণয়ে কিন্তু ওজন এবং গণসংখ্যা এই 2টা বিষয় দেওয়া আছে। ওজন এবং গণসংখ্যা যেহেতু দেওয়া আছে, তো সেই সাপেক্ষে কি করবে, সারণী থেকে মধ্যক নির্ণয় করবে।
তো এই অঙ্কর এখানে 3টা পরিসংখ্যান অঙ্ক দেওয়া আছে, আমি একটু রেখে দিলাম যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে প্রস্তুতি নিতে পারো, এটা নিবা। তারপরে হচ্ছে এখানে সম্পাদ্য অংশ দেওয়া আছে, দেখো সম্পাদ্য এই অল্প কয়টা 5টা সম্পাদ্য দেওয়া আছে। এখানে উপপাদ্য দেওয়া আছে মাত্র 8টা, উপপাদ্য দেওয়া আছে মাত্র 8টা এসএসসি পরীক্ষা সহ। তারপরে সম্পাদ্য আছে মাত্র 5টি। তো এই জ্যামিতি অংশের এই 8টা উপপাদ্য এবং সম্পাদ্য 5টা অবশ্যই পড়বে, আর পরিসংখ্যানের 3টা অঙ্ক দেওয়া আছে। তোমরা এগুলো তো অন্তত শেষ করো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় শতভাগ কমন চলে আসবে এবং তোমাদের সবার পরীক্ষার ফলাফল ভালো হবে সেই প্রত্যাশা করছি। তো আবার একটু রিভিউ দিয়ে দিচ্ছি, দেখো প্রথম থেকে প্রথমে একদম একটু চলে যাচ্ছি। দেখো প্রথম পৃষ্ঠায় এই যে অঙ্ক ছিল, 1 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক, 5 নম্বর 4 পর্যন্ত সমাধান করার অঙ্ক আছে এবং 5 নম্বর অঙ্ক দেওয়া আছে লিখিত অঙ্ক। একটু খেয়াল করো, 5 নম্বর অঙ্ক হচ্ছে লিখিত অঙ্ক। এই যে আমি পুরো স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। 5, 6, 7, 8, 9, 10, এখানে 10টা অঙ্ক আছে, 1 থেকে 10টা অঙ্ক। 5 থেকে 10 একসাথে স্ক্রিনশট নিতে পারো। 5 থেকে 10 হচ্ছে লিখিত অঙ্ক, পাটিগণিত টাইপের অঙ্ক, আর 1, 2, 3, 4 হচ্ছে সমাধান নির্ণয়ের অঙ্ক। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাই প্রস্তুতি নাও এবং সবার জন্য শুভকামনা। তো আজকের ক্লাস এ পর্যন্ত। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।